থেকেই দেখতে পাচ্ছি যে নতুন সরকার ব্যাপক প্রশাসনিক রদবদল করছে। সামরিক বেসামরিক আমলাতন্ত্র এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং এটা খুবই স্বাভাবিক। নির্বাচিত সরকার আসলে সবসময় এই ধরনের পদ পদবি বদলি, পদোন্নতি, পরিবর্তন, নতুন অ্যাপয়েন্টমেন্ট এগুলো খুবই রেগুলার বিষয়। 6টা সিটি কর্পোরেশনে দেখলাম যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে সেখানে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মির্জা ফখরুল সাহেব, মাননীয় যিনি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী আছেন, উনি কয়েকদিন আগে বললেন যে ইমিডিয়েটলি সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচনের আয়োজন করবেন এবং নির্বাচন কমিশনকে সেই ব্যাপারে প্রস্তুতি নেবার জন্য বলা হয়েছে। ফার্স্ট ফেজে সম্ভবত ঢাকাতে 2টা এবং চট্টগ্রামে নির্বাচনের আয়োজন করবার জন্য পরিকল্পনা আছে স্থানীয় সরকারের। তো এখন এই যে ব্যাপক রদবদল হচ্ছে নতুন সরকারের আমলে, যেটা খুবই স্বাভাবিক। আমাদের আকাঙ্ক্ষা কি আসলে, জনপ্রত্যাশা কি এই রদবদলের? প্রথম কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই সরকারকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা রদবদলের পিছনে দুধের মাছি কারা, দেশের শত্রু কারা, আপনার দল, জিয়া পরিবার, গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কার কী ভূমিকা ছিল, এই প্রত্যেকটা জায়গা যেন আপনি বিবেচনা করেন। যে এর বিষয়ে প্রথম যেটা দেখতে হবে, প্রত্যেকটা রিক্রুটমেন্টের ব্যাপারে গত 16-17 বছর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের প্রশ্নে তাদের কার কি ভূমিকা ছিল, প্রথম জিনিস দেখা দরকার। জাতীয় শত্রু মিত্র প্রশ্নে তারা আসলে কি রোল প্লে করেছে। তারা কি আসলে আপনার চারপাশে যে এখন দুধের মাছিরা জড়ো হয়েছে, এই মানুষগুলো কি আসলে তারা, না তাদের আসলে লড়াই সংগ্রামের ইতিহাস আছে? সেই জায়গাটা বিবেচনায় নেওয়াটা খুব জরুরি। এবং সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারও গত 17-18 মাসে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, যাদেরকে যেখানে বসিয়েছে, যারা ভালো পারফর্ম করেছে তাদেরকে রেখে দেওয়াটা, তাদেরকে কাজে লাগানোটা কন্টিনিউ করা উচিত। শুধুমাত্র আপনার দলের না বলে এই মানুষগুলোকে পেশাদার সেবা থেকে বঞ্চিত করা, দেশকে সেবা করবার জায়গা থেকে, সেইটা সমুচিত হবে না। এবং আমরা এই সংস্কৃতি থেকে উঠে আসতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এই জায়গাটা যেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে প্রথম যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে শত্রু মিত্র প্রশ্নে আপনার প্রশাসনিক রদবদল মাথায় রাখা জরুরি। কারা সুবিধাবাদী মানুষ এবং কারা গত 16-17 বছরে আসলে কী রোল প্লে করেছে, বাংলাদেশের পক্ষে ছিল না ফ্যাসিবাদের পক্ষে ছিল। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যারিটোক্রেসি। মেধা, সততা, যোগ্যতা এবং দক্ষতা, এই প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন। এই ম্যারিটোক্রেসি যদি ডেভেলপ করা না যায় আপনি রিক্রুটমেন্ট করবার ক্ষেত্রে, তাহলে তারা প্রশাসনিক প্রত্যেকটা জায়গাতে গিয়ে দলীয় আনুগত্য করবে, আপনার সিদ্ধান্ত, আপনার হুকুম মেনে চলবে, কিন্তু রাষ্ট্রের বিপক্ষে কাজ করবে, জনগণের বিপক্ষে কাজ করবে, আপনাকে ডুবাবে, আপনার সরকার এবং রাষ্ট্রকে ডুবিয়ে দেবে। অতএব সেই জায়গায় জনপ্রত্যাশার একটা বড় জায়গা হচ্ছে যে আপনি রিক্রুটমেন্টের ব্যাপারে, নিয়োগের ব্যাপারে এই যে নীতিমালা, মেরিটোক্রেসির জায়গাটা দরকার ছিল সেটা করছেন কিনা। এবং যেহেতু আপনি লম্বা সময় লন্ডনে ছিলেন, আপনি ওখানকার ব্রিটিশ পলিটিক্স খুব ক্লোজলি দেখবার সুযোগ পেয়েছেন। দলীয় লোক হোক, কিন্তু মেধার ব্যাপারে কম্প্রোমাইজ করবেন না। মেধাবী লোক, যোগ্য লোক, সৎ মানুষ দিন শেষে দেশের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। কিন্তু অযোগ্য দলীয় লোক যদি হয়, সে আপনাকে ডুবায়ে দিবে। এবং বিভিন্নভাবে এর প্রমাণ আপনি গত 1 সপ্তাহে পেয়েছেন যে অযোগ্য, অসৎ লোক যদি হয়, সুবিধাবাদী হয়, তাহলে সে বিভিন্ন কথা দিয়ে আপনাকে ডুবাবে, কাজ দিয়ে ডুবাবে, কোনো না কোনো ফর্মে আপনাকে ডুবাবে, বিব্রত করবে, সমালোচিত করবে এবং আপনার সরকারের জনপ্রিয়তা ধসিয়ে দেবে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংস্কারের জায়গাটা, যে আলোচনাটা গত দেড় বছর ধরে আমরা গণ অভ্যুত্থানের পরে প্রচণ্ড রকমভাবে করেছি, যে রাষ্ট্রের সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই রাষ্ট্রের সংস্কারটা কিভাবে হবে? এই সংস্কারের একটা বড় জায়গা হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো, মেধার ভিত্তিতে বদলি, পদোন্নতি, রিক্রুটমেন্ট করা, সিভিল সার্ভিসকে একটা প্রফেশনাল জায়গাতে নিয়ে যাওয়া, যেন সে দল কানা না হয়, দলের আনুগত্য না করে, বরং সে দেশ, জনগণ, রাষ্ট্র প্রত্যেকটা জিনিসকে মাথায় নিয়ে বাংলাদেশ ফার্স্ট এই পলিসি নিয়ে কাজ করবে, যেটা এবি পার্টির স্লোগান ছিল। আমরা 20 সাল থেকে আমাদের স্লোগান হিসেবে ব্যবহার করেছি সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। যদিও ইদানিং এটা বিএনপি ব্যাপকভাবে ব্যবহার করছে, তো সেটা সমস্যা নাই। কাজ শেষে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, চিন্তা, নীতির জায়গাটা এটাই যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ সবার আগে। আমাদের কাজে, কর্মে, আলোচনায়, সিদ্ধান্তে, সব জায়গাতে এই জিনিসটা যেন প্রায়োরিটি পায়।
তো সেইখানে প্রশাসনিক সংস্কারের জায়গাতে আমাদের পুরো আমলাতন্ত্র ঢেলে সাজানো জরুরি হয়ে গেছে। এই ডিজিটাল যুগে আমাদের দেশের যে অর্থনীতির সাইজ, আমার জিডিপি, আমার ট্যাক্সের যে সাইজ, এই সাইজ মাথায় রেখে আসলে আমি প্রায় 17-18 লক্ষ মানুষ পোষার দরকার আছে কিনা, তাহলে ডিজিটালাইজড হলো কিনা দেশকে। বাংলাদেশে তো হাসিনা বলে গেছে না, ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়ে গেছে। তো ডিজিটাল বাংলাদেশ হওয়ার আগে বাংলাদেশে সরকারি চাকরিজীবী ছিল 6-7 লক্ষ, 8 লক্ষের মতো, যদি আউটসোর্সিং মানে মানে প্রাইভেট অথবা টেম্পোরারি রিক্রুটমেন্টগুলোকে ধরেন। সেইটা এখন 17-18 লক্ষে চলে গেছে। টেকনিক্যালি হওয়ার কথা ছিল কি, ডিজিটাইজেশন হলে আপনার রিক্রুটমেন্ট তো ছোট হয়ে যাওয়ার কথা ছিল, আপনার লোকবল তো কমে যাওয়ার কথা ছিল, কারণ দক্ষ যোগ্য জনবল কাজ করবে। অতএব সেই জায়গায় রাষ্ট্রের বাজেট যদি সেভ করতে হয়, আপনার যদি ব্যয় কমাতে হয়, বাজেটের সবচেয়ে বড় খরচের জায়গা হচ্ছে এই রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন। প্রায় 18-19 লক্ষ মানুষের বেতন ভাতা বোনাস পেনশন এগুলো ম্যানেজ করতে একটা বিশাল অঙ্ক, প্রায় 1 লক্ষ কোটি টাকা চলে যায়। তো সেই খরচ যদি আপনি কমাতে পারেন, ডিজিটাল জায়গা থেকে দক্ষ যোগ্য মানুষদেরকে রিক্রুট করতে হবে, ডিজিটাল হইতে হবে, হাইটেক হইতে হবে, এবং এটার জন্য প্রশাসনিক সংস্কার করা ছাড়া কোনো অপশন নাই। আমাদের আমলাতন্ত্র খুবই পিছিয়ে আছে। আমলাতন্ত্র কন্টিনিউয়াসলি রাজনীতিকরণ করতে গিয়ে যেটা হয়েছে, এখানে পেশাদারিত্ব একদম জিরো হয়ে গেছে, এবং দক্ষ যোগ্য লোকগুলো যারা আছে, যারা দল করেন না, যারা তদবির করেন না, রাজনৈতিক অফিসে নেতাদেরকে তেল মারেন না, তাদেরকে ডাম্পিং করে রাখা হচ্ছে। অতএব সেই জায়গাতে দেশপ্রেমিক যোগ্য মানুষদেরকে আমরা কেউ সামরিক বেসামরিক জায়গা থেকে ডাম্পিং করা হোক, সেই জিনিসগুলো আমরা আর দেখতে চাই না। যারা দেশের জন্য কাজ করেছেন, দেশের জন্য অবদান রেখেছেন, যোগ্য মানুষ আছেন, সৎ আছেন, তাদের প্রত্যেককে এই প্রশাসনিক সংস্কারের জায়গা থেকে আমরা ফিরে আসুক, এটা দেখতে চাই। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, যেটা দেখা দরকার, সেটা হচ্ছে যে বিসিএস ক্যাডারে অথবা সামরিক বেসামরিক আমলাতন্ত্রে ল্যাটারাল এন্ট্রি নাই, মানে বাহির থেকে কেউ ঢুকতে পারে না, তাকে চাকরি সূত্রে উপরে উঠতে হয়। কিন্তু সারা দুনিয়াতে এটা আছে, ইউরোপ আমেরিকাতে আমি দেখেছি যে কেউ ইউনিভার্সিটির টিচার তার মনে চাইলো সে ডিপ্লোম্যাট হতে পারবে। বাংলাদেশেও কাজ করছে এমন অনেক কূটনীতিককে আমরা চিনি যারা পেশাদার কূটনীতিক ছিলেন না, তারা অন্য পেশায় ছিলেন, চাকরি করতেন, ব্যাংকে ছিলেন, প্রাইভেট সার্ভিস করতেন, টিচার ছিলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, এমন মানুষরা অ্যাম্বাসেডারের দায়িত্ব পালন করছে। তো বাংলাদেশেও এরকম প্রাইভেট সেক্টরে অত্যন্ত মেধাবী লোক আছেন, তাদেরকে কোনো না কোনো ফর্মে যদি কাজে লাগানোর সুযোগ থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া যায়, সেগুলো করার সুযোগ নেওয়া দরকার, যেন প্রতিষ্ঠানটা ভালোভাবে কার্যকর হয়, প্রশাসনিকভাবে ফাংশনাল থাকে। এবং এর বাইরেও সংস্কারের কিন্তু কমিশন হয়েছে, সেই কমিশনের জায়গায় সিরিয়াস প্রস্তাব যেগুলো এসছে সেগুলো বিবেচনায় নেওয়া দরকার। আপনার পে কমিশন করা দরকার, যেটা অলরেডি পে স্কেল প্রস্তাব করেছে, এইটা বিবেচনায় নেওয়া দরকার। কিন্তু আমাদের পুরো প্রশাসনের সাইজ কমানো দরকার। আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি যে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়েছেন, এইবার 30-এর মতো রেখেছেন আপনি, এবং এটাকে ডাউনসাইজ করতে হবে, আরও করতে হবে। আমেরিকার মতো জায়গায় 16-17টা মিনিস্ট্রি, জাপানেও এরকম 10-12টা মিনিস্ট্রি আছে। আমাদের এত ছোট্ট একটা ইকোনমিতে এত মন্ত্রী প্রতিমন্ত্রী আসলে প্রয়োজন আছে কিনা, এইগুলো ডিপার্টমেন্টগুলোকে একসাথে করে ফেলা দরকার, করে মোটা দাগে মন্ত্রী করা দরকার, জুনিয়র মিনিস্টার করা দরকার, অথবা সেক্রেটারি দিয়ে চালানো দরকার। এরকম একটা জায়গাতে আমাদেরকে নিতে হবে খরচ কমানোর জন্য। তা না হলে আপনি যদি নতুন পে স্কেল বাস্তবায়ন করতে যান, বর্তমানে যে ব্যয়ের চাপ আছে আমাদের বাজেটে, এটা যোগ করলে পরে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বাজেটের জন্য টাকা খুঁজে পাবেন না, আরও বেশি ঋণগ্রস্ত হতে হবে। হাসিনাই আমাদেরকে বড়োভাবে রাষ্ট্রকে অর্থনীতিকে ঋণগ্রস্ত করে রেখে দিয়ে গেছে। ডোমেস্টিক সোর্সেও আপনি ব্যাংক থেকে টাকা নেবার মতো অবস্থা এখন আমরা নাই। তো সব মিলিয়ে আমরা বোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে বলছি, আহ্বান জানাচ্ছি যে আপনারা এই যত রদবদল করছেন, এই নীতিমালাগুলো যেন মাথায় থাকে। তা না হলে যেটা হবে, প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু ব্যাকফায়ার করবে। যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন, ভুল মানুষদেরকে চাকরিতে নেন অথবা কাজে নেন, কর্মে নেন, পূর্বের আপনাদের বিএনপি জামাত জোট সরকারের অভিজ্ঞতা কিন্তু মাথায় রাখতে হবে। এই ভুলগুলো কিন্তু অতীতেও হয়েছে, ভুল মানুষদেরকে দায়িত্ব দেওয়া কিন্তু খেসারত দিতে হয়েছে। তাই আমরা আশা করব প্রশাসনিক যে রদবদলের ব্যাপক কর্মযজ্ঞ চলছে, এখানে এই নীতিমালাগুলো যেন আমরা মাথায় রাখি। জাতীয় শত্রুমিত্র প্রশ্নে, দেশের